দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদি আপনাদের সঙ্গে আছি। আজকে সম্পাদকীয়র বিষয় আবারও অস্থিতিশীলতা। বিষয়ে যাওয়ার আগেই আমরা সম্পাদকীয়তে আলোচনার জন্য স্টুডিওতে যারা উপস্থিত আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আছেন MA আজিজ, প্রধান সম্পাদক, দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট, এবং মাহিন সরকার, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নাম্বার, এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে দেবো এখনকার প্রধান শিরোনামগুলো। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো দেবে ইইউ। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনারের সাক্ষাৎ। প্রত্যাবাসন ইস্যুতে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। আমরা সরাসরি আলোচনায় যেতে চাই। প্রথমেই জনাব MA আজিজ, আপনার কাছে আমি জানতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি বিদেশি বার্তা সংস্থা, একটি বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি একটা কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকারের যেই সময়কাল, সেই সময়কালে আসলে অপরাধের মাত্রাটা বাড়েনি। আগেও এগুলো হতো এবং এখনও যা হচ্ছে সেগুলো আসলে কিউমুলেটিভ হিসাব করলে খুব বেশি দেখা যায় না। দ্বিতীয়ত তিনি আরেকটি কথা বলেছেন যে পলাতক একটি দল, তারা একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। বিপরীত দিকে কিন্তু আমরা গতকালকে দেখেছি তারেক রহমান বলেছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আরও বেশ কয়েকজন নেতা বিএনপি তারাও বলেছেন যে যত দেরি হবে নির্বাচন দিতে, অস্থিতিশীলতা বাড়ার আরও সুযোগ তৈরি হবে। প্রধান উপদেষ্টা অস্থিতিশীলতার যে সম্ভাবনার কথা কিংবা যে শঙ্কার কথাটি বলছেন, পরিস্থিতি আসলে কি অবস্থায় আছে? অস্থিতিশীলতা আদৌ কি বাড়ার সম্ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনার। আমার কাছে বাংলাদেশটা এখন মনে হয় অভয়ারণ্য, যার যা খুশি তাই করা যায়। সরকার আছে কি নাই বোঝা যায় না। যেমন ইংরেজিতে একটা কথা আছে, ম্যান ইজ এ রেশনাল অ্যানিম্যাল। সবাই জন্তু, কিন্তু মানুষের বিবেক আছে। এখন আমরা যেমন বিবেকহীন হয়েছি, সরকার অন্ধ হয়ে গেছে, কিছু দেখে না। আজকেও 5 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। আজকেও হ্যাঁ, এই একটু নিউজ দেখেন, সার্চ দিয়ে দেখেন, কালের কণ্ঠে আছে, ছাপা হয়েছে, দেখেন। তো দেশের অবস্থা ভালো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন, অর্থাৎ সরকার চালানোর যতগুলো সেক্টর আছে কোনোটাই সরকারের নিয়ন্ত্রণে নাই। কারণ এই সরকার বোঝেই নেই কোথার থেকে শুরু করতে হবে, কোথার থেকে শেষ করতে হবে। হ্যাঁ, আপনি দেখেন, এখনো আজকে দেখলাম নিউজ, এক এসপির চাকরি খেয়ে দিছে। তো পুলিশ কাজ করবে কেন? আপনি যদি এসপির দোষ থাকতে 7 মাস, আপনি আগে তাকে ফাইন্ড আউট করলেন না কেন? তো সুতরাং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে একটা রিপোর্টেও আমি দেখছি যে গত 6 মাসে প্রায় 120 জন গণপিটুনিতেই মারা গেছে। আজকে 5 জন মারা গেছে। এগুলি কি? এটা মব জাস্টিস? কিন্তু গণপিটুনিতে মৃত্যুর ঘটনা তো আমরা আগেও দেখেছি। এমনকি স্কুলে শিক্ষার্থী ভর্তি করতে যাওয়া নারীকেও কিন্তু আমরা দেখেছি গণপিটুনিতে হত্যা করা হয়েছিল। গেছে, কিন্তু মানুষ তো শোনেন, আগে মানুষের তো এখন বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে। আগে আইন শৃঙ্খলা, ধরেন আমরা যখন ছাত্র রাজনীতি করছি, আমরা তো সর্বোচ্চ দেখছি কাঁদানে গেছে। এখন ছাত্র আন্দোলনের সময় টার্গেট করে করে গুলি করে করে মেরে ফেলছে না? এখন মানুষের ভিতরে অসহনশীলতা যেমন বাড়ছে, তেমনি প্রযুক্তিও তো আছে আপনার। এখন কিন্তু মানুষ বিজ্ঞানের যুগে, এখন যুগে সরকার একটা আছে, সরকার দায়িত্ব নিয়েছে। সরকারের সেবা খাত থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্র চালানোর সবই আছে। হ্যাঁ, কিন্তু এটাকে 7 মাসে এটাকে কোনো গোছায় উঠতে পারে না। আমরা দেখেছি 8 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি অপারেশন ডেভিল হান্ট নামে প্রায় 11,313 জনকে গ্রেফতার করা হয়েছে, এবং এর মধ্যে আমরা শুধু ফেব্রুয়ারি মাসেই দেখেছি যে রাজনৈতিক সহিংসতা হয়েছে প্রায় 393টি, 3 জন মারা গেছেন রাজনৈতিক সহিংসতায়। তাহলে এই যে এত গ্রেফতার, এই গ্রেফতার করে সরকার আসলে কি করতে পারলো? আগের শোনেন, এরকম ডেভিল হান্ট বলেন, আরও অনেক সময় যখন যৌথ বাহিনী
আপনার ডিপ্লয় করা হয়েছে প্রধানত কিন্তু অস্ত্র এবং দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে হয়েছে। এবার আপনি কয়টা অস্ত্র উদ্ধার করছে বলেন? 5 তারিখে যখন আপনার অগাস্ট বিপ্লব ঘটে, অভ্যুত্থান ঘটে যায়, প্রায় 60% থানা লুট হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এখনো পর্যন্ত 2 লাখ অস্ত্রের হদিশ নাই। এই অস্ত্র 2 লাখ না কোথায়? কয়েক হাজার। না, 2 লাখ আমার কাছে রেকর্ড আছে। কারণ হচ্ছে 60% থানায় 2 লাখ। আচ্ছা না, ধরেন ওটা হচ্ছে অস্ত্র গুলি সহ আর কি, অ্যামুনিশন সহ। হ্যাঁ, আপনি কিন্তু ধরেন হ্যাঁ, 2 লাখ। আপনার যৌথ বাহিনী নামাইছেন, এই পায় কি চাপাতি পায়, ছুরি কাছি এগুলো দেখায়। সব মিলে হয়তো 4-5টা রিভলভার উত্তর হয়েছে, আর মানুষ সব এটার গ্রেপ্তার কারণ করা কি হয়েছে। আসলে? সরকারের সদিচ্ছার অভাব আছে? সদিচ্ছার অভাব নাই। আসলে দুটা যাদেরকে নিয়োগ করা হয়েছে, ধরেন এখানে যৌথ বাহিনী মানে তো সেখানে আর্মি আছে, সবই আছে, এয়ারফোর্স আছে, পুলিশ আছে, সব আছে। এরা প্রপারলি কিন্তু ফাংশন করছে বলেও মনে হয় না। আর সরকারের ইচ্ছা নাই, সরকার চলছে যে যার কাজ দায়িত্ব দিয়েছি করুকটা, এরকম আর কি। আমি বললাম না, ফ্রি ফর অল, দেশে যে যা করে করুক গা, এমন। আপনার যে অপরাধ করতেছে সে তো ভাবছে না যে আমাকে আইনের মুখোমুখি হতে হবে, সেটা তো ভাবছে না। আপনি দেখেন এই যে 5 তারিখ 5ই আগস্টের ঘটনায় যে ছাত্র জনতা মারা গেল, শিশু সহ প্রায় 2000 ছাত্র জনতা মারা গেছে, এ পর্যন্ত একটা কেসে ট্রাইব্যুনাল চার্জশিট দাখিল করতে পারে নাই, এ পর্যন্ত না। হ্যাঁ, এখন দেখেন প্রধান যে কুশলী, তার বিরুদ্ধে অভিযোগ শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এই জন্য আমি বলছি যে শুরুটা কেমনে করবে, শেষটা কেমন করবে জানি না। একটা বিচার ধরেন, এই যে ফেসিবাদী সরকার পালায় গেল পুরোটা, বিবিসি বাংলায় রিপোর্ট করছে 100 নেতাই আছে ভারতে, 100 নেতাই আছে, তারা ওখান থেকে আপনার বাংলাদেশের তাদের আওয়ামী লীগ পরিচালনা করতেছে। আর সারা বিশ্বে ছড়ায় সিটে আছে 1000 লোক, সব মিড ক্যারিয়ার থেকে উপরের নেতা। আর সাধারণ কর্মীরা সব পড়ে আছে, সমর্থকরা পড়ে আছে, কিছু লুকায় টুকায় আছে। তো আবার দেখেন যাকে ধরা যায় সেই 1000 কোটি, এদের আপনি ফেরত পাবেন কি করে? কারণ ট্রাম্প তো ঘোষণা করছে দুদকের আজকে একটা রিপোর্টে দেখলাম প্রায় 10,000 কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। হ্যাঁ, আপনি শোনেন, জব্দ করা অনেকগুলো 10টা বিজনেস হাউস বাংলাদেশে অলিগার্ক হিসেবে তৈরি করছে গত ফেসি সরকার। তাদের একজন ঘটনা ভুলবশত বোধহয় সালমান রহমান ছাড়া কেউ গ্রেপ্তার হয়েছে? কেউ বিদেশ চলে গেছে, পালায় গেছে, আর কেউ কেউ দেশে ব্যবসা করে বেড়াচ্ছে। কোনো বিচার আছে বলেন? কোনো কিছু ধরছে? আমি একটা উদাহরণ দিলাম তো। তো সুতরাং তারা তো যত কিছু, এই যে ব্যবসার সিন্ডিকেট বলেন, যা বলেন, এই ধরেন দেখলাম পত্রিকায় 30% রোজার আপনার যে ডিমান্ড অনুযায়ী 30% বেশি আপনার অলরেডি সয়াবিন বাংলাদেশে ঢুকে গেছে। আর সয়াবিনের তেল আপনি পাওয়া যায় না। আপনি তেল কিনতে চান, পাবেন না। আমি বাজার করে খাই, তেল কিনতে গেছে পাই না, সয়াবিন পাই না। তো এটা যে সিন্ডিকেট তো এই 10 জনকে কেন্দ্র করে। এখন তো জি, আপনি খেয়াল করে দেখেন, দুদকে আবার তদবির যায়। ওই টিআইবির চেয়ারম্যান নিপ্টেকার যেমন করছে না, বলছে না, দুদকে টেলিফোন যায় যে এই তদন্ত করেন না, এই তদন্ত স্লো করেন, এটা। তো সুতরাং দেশটা কেমনে চলবে বলেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে আজিজ সাহেব। আমরা এই মুহূর্তে মাহিন সরকার আপনার কাছে একটু আসতে চাই। যেই জায়গাটা নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং একই সাথে তিনি বলেন যে পলাতক একটি রাজনৈতিক দলের সদস্যরা দেশ অস্থিতিশীল করতে চাচ্ছে এবং সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যারা ঠিক করবেন তাদের মধ্যেই যখন নাকি আমরা যেই রাজনৈতিক দলকে তিনি উদ্দেশ্য করে কথা বলছেন তাদের লোকজনকে পদায়নের কিংবা নতুন নতুন জায়গায় নিয়োগের খবর পাই। যেমন আমি আজকেই বলি, গতকালকে সম্ভবত আশুলিয়া থানায় যাকে ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, সেটি একটি তথ্যসূত্রে আমি জানতে পেরেছি যে তিনি লিয়াকত বাবু যেই কমিটি ছিল সেই কমিটির একজন সদস্য ছিলেন, নির্বাহী কমিটির সদস্য ছিলেন। তাকে একটি থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে এই মানুষগুলোকে নিয়োগ দিয়েই সরকার প্রধান যখন বলেন পলাতক রাজনৈতিক দল অস্থিতিশীল করতে চাইবে এবং তাদের দিয়ে আপনি অস্থিতিশীলতা দমন করতে চাইবেন, এটি আসলে কি ধরনের বিষয় হয়ে দাঁড়ায়? দেখুন, রাষ্ট্রীয় যে গোয়েন্দা বাহিনীগুলো আছে, তারা আসলে কতটুকু সক্রিয়, এটি আসলে একটা বড় প্রশ্ন। আর এই যারা ফ্যাসিবাদের দোসর পুলিশ বা প্রশাসনের মধ্যে আছে, এদের তালিকা ধরে ধরে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া,
সরকার চেষ্টা করছে, কিন্তু পুরোটুকু হয়তো তাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা দেখেছি যে পুলিশে আহ, অনেকের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন অনিয়ম বিশৃঙ্খলার অভিযোগ ছিল। এই কারণে আপনারা দেখেছেন যে এসআই নিয়োগের ক্ষেত্রে একটি এই সরকার শুরুতেই কিন্তু অনেকের এসআই পদ বাতিল করে দিয়েছে, কারণ তারা তাদের প্রশিক্ষণের সময় কিন্তু তারা অনিয়মের আশ্রয় নিয়েছিল। আবার পরবর্তীতে দেখা গেছে যে ফ্যাসিবাদের সময়ে নির্বাচনে তারা প্রশাসনে থেকে বিভিন্নভাবে হস্তক্ষেপ করেছে এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করেছে। এরকম যারা প্রশাসনের দায়িত্বশীল ছিল তাদেরও কিন্তু কিছুদিন আগে কিন্তু আপনি যে পুলিশের এসআইদের বাতিল করার কথা এসআই বললেন, এই তাদের যার স্বাক্ষরে তাদেরকে বরখাস্ত করা হয়েছে, শোকজ করা হয়েছে, পরবর্তীতে তাকেই তো ফ্যাসিবাদের দোষর হিসেবে আটক করা হলো আবার। দেখুন, এখানে তো আসলে অবশ্যই একটি পুরোপুরি চক্র জড়িত। এখানে বিগত 16 বছরে পুলিশ বলেন বা প্রশাসনে যারা গিয়েছেন তাদের এমনকি অভিযোগ শোনা যায় শুধু এই পুলিশ প্রশাসন না, এমনকি বাহিনীগুলোর মধ্যেও কিন্তু এরকম যারা গিয়েছেন তারা 16 বছরের মধ্যে নিয়োগপ্রাপ্ত হয়েছেন, তারপর কিন্তু তারা এখন অনেকে বড় বড় পোস্টে কিন্তু আছেন। তো সবাইকে এক ঝটকায় সরিয়ে দেওয়া আসলে হয়তো সরকারের পক্ষে সম্ভব হয়নি। তাহলে অস্থিতিশীলতা দূর হবে কি করে? দেখুন, এই সরকার আসার পর থেকে কিন্তু আহ, এরকম পরিস্থিতি কোনো দেশে হয়েছে কিনা জানি না, যে পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে গেছে। কারণ পুলিশের আসলে সেই মোরাল গ্রাউন্ডটা নেই। এখন সরকার ধীরে সুস্থে তাদের কাজ করতে যাচ্ছে, কিন্তু সরকারের হাতে খুব বেশি সময় রয়েছে বলেও আমরা মনে করি না। কারণ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তাদের সংস্কারের কাজগুলো করতে হবে। তাদের এইরকম দোলাচলে থাকলেও চলবে না। তবে তাদের পক্ষ থেকে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কোনো অভিযোগ বা অভিযোগ করা হলে কিন্তু কুইক রেসপন্সই পাওয়া যায়। এবং আমরা দেখেছি যে বেশ কিছুদিন আগে স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময় তিনি একটি প্রেস ব্রিফিং করলেন। এটি আসলে আমরা যত যাই বলি না কেন বাংলাদেশের ইতিহাসে কিন্তু এরকম বিরল। তো তার মানে তারা আসলে চেষ্টা করছেন, তারা শুধু ডিউটি পালন করা, অফিস করা এর মধ্যে সীমাবদ্ধ নেই, তারা সর্বোচ্চটুকু চেষ্টা করছেন। এছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ আসলে কিন্তু তারা কুইক রেসপন্স করে। তো তাদের হয়তো সীমাবদ্ধতা আছে, তারা হয়তো যাদেরকে দিয়ে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে, পুলিশ বা প্রশাসন, তাদের মধ্যেই কিন্তু সমস্যা আছে। মানে শস্যের ভেতরেই ভূত, সেই জিনিসটা দূর করার জন্য একটু হলেও সময় প্রয়োজন। এবং যে বা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, আমার মনে হয় যে সরকার দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা পূর্বেও নিয়েছে এবং এখনো নেবে আশা করি। আজিজ সাহেব একটি অভিযোগ করলেন যে দুদকে ফোন যায়, বিভিন্ন জায়গায় আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথাও আমরা গণমাধ্যমে দেখেছি। অন্যদিকে সরকারি তরফ থেকে গণমাধ্যমে প্রচারিত সংবাদ নিয়েও বিভিন্ন সময় আমরা দেখেছি যে ভুল তথ্য, অপতথ্য ছড়ানোর একটা অভিযোগ সরকারি জায়গা থেকে বিভিন্ন উপদেষ্টার ফেসবুক পোস্ট এবং কথাতে আমরা দেখেছি। সব মিলিয়ে আসলে যে অভিযোগগুলো উঠছে, সেই অভিযোগগুলো যতটা গুরুত্ব পাওয়া উচিত ততটা গুরুত্ব পাচ্ছে কিনা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এর বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটাতে আপনারা একটি রাজনৈতিক দল করেছেন, জাতীয় নাগরিক ন্যাশনাল এনসিপি ন্যাশনাল, তো সেই জায়গা থেকে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা আপনাদের ভূমিকাটি কি? দেখুন, শুরুতে যেটি বললেন যে বিভিন্ন গণমাধ্যম বা এদের বিভিন্ন নিউজ বিকৃতি করা বা এ ধরনের অভিযোগ আসলে ফেসবুক পোস্ট দিয়ে বিভিন্ন জন উপদেষ্টাদের মধ্যেও বিকৃত করার চেষ্টা করছেন। বিষয়গুলো আসলে আপনি দেখতে পারেন এভাবে, বা কেউ চাইলে এভাবে দেখতেই পারে, কিন্তু আমার প্রশ্ন হলো এই সরকার আসলে মিডিয়া কতটুকু সংস্কার করেছে সেটাও একটি প্রশ্ন। কারণ মিডিয়া হাউসগুলো মূলত বিগত 16 বছর আমরা দেখেছি আওয়ামী লীগের পক্ষেই বয়ান তৈরি করেছে। এবং মিডিয়া হাউসগুলোকে কারা চালায়? মিডিয়া হাউসগুলোকে চালায় বিভিন্ন বড় বড় কর্পোরেট কোম্পানি। এবং কর্পোরেট হাউসগুলো যেহেতু উনি বলেছেন যে লাগামহীন ভাবে অনেক কর্পোরেট হাউস এখনও ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশে। তো কর্পোরেট হাউসগুলোর ক্ষেত্রে সরকার কিভাবে ব্যবস্থা নেবে জানি না, তবে
আমরা জিজ্ঞেস করেছিলাম যখন ছাত্র প্রতিনিধি হিসেবে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল, তখন আমরা আমাদের তরফ থেকে বলেছিলাম এই কর্পোরেট হাউসগুলোর জন্য আসলে আপনাদের প্ল্যান কি। তারা তো আলটিমেটলি তাদের মিডিয়া হাউস আছে, তারা অনেকের কর্মসংস্থানের ব্যবস্থাও করেছে এবং তাদের কিন্তু প্রভাব আছে। তো এদেরকে নিয়ে আপনাদের প্ল্যান কি, আপনাদের সুনির্দিষ্ট প্ল্যান থাকা প্রয়োজন। তো তার পক্ষ থেকে জবাব এসেছে আসলে সবগুলোকেই সংস্কার করা হবে, কিন্তু এটি ধাপে ধাপে হবে। এটি একেবারে সব কিছুকে মানে বন্ধ করে দেওয়া এটা আসলে সমীচীন হবে না। তবে তাদের যে জায়গা থেকে চেষ্টা সেটি অব্যাহত আছে এবং এটি প্রধান উপদেষ্টা বলেছেন, বিভিন্ন সময় গণমাধ্যমেও আসছে এবং অন্যান্য উপদেষ্টাও যথেষ্ট কুইক রেসপন্স করেন। আমার কাছে মনে হয় সংস্কার হবে এবং সেটি একটু সময় দিলে অবশ্যই সংস্কার সম্ভব। জি, অনেক ধন্যবাদ আপনাকে মাহিন সরকার। জনাব এম এ আজিজ, আপনার কাছে আমি আবার ফিরতে চাই। আমি আবারও প্রধান উপদেষ্টার বক্তব্যের একটি অংশ নিয়ে আসতে চাই। সেটি হচ্ছে, তিনি বলেছেন যখন অন্তর্বর্তী সরকার গঠন হলো হঠাৎ করে সরকার প্রধান হওয়ার চিন্তা তিনি করেননি, কিন্তু এসে দেখলেন একটা ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপের আসল চেহারাটা বের করে আনা এই সরকারের একটা অন্যতম কাজ ছিল এবং তার বিশ্বাস তারা সেটি করতে পেরেছেন। অর্থাৎ আওয়ামী লীগ গত 16 বছর 15 বছরে দেশটাকে কোথায় রেখে গেছে সেই জায়গাটা বের করা একটা অন্যতম কাজ ছিল এই অন্তর্বর্তী সরকারের। এবং এই বের করার পরে মাহিন সরকার যেটি বললেন সময় পেলে বাকি সংস্কারটুকু করা সম্ভব, সেটি কিন্তু ডক্টর ইউনূস সাহেব তিনিও বলেছেন, প্রধান উপদেষ্টাও বলেছেন যে সময় দিলে আমরা সংস্কার করতে পারবো, কিন্তু রাজনৈতিক দলগুলো তো একটা তাড়াহুড়ার মধ্যেই আছে। আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে বলেছেন যে জুনের মধ্যে নির্বাচন সম্ভব। তাহলে আসলে এই ধ্বংসস্তূপের চেহারা বের করাটা কি সরকারের একটা সাফল্য হিসেবে আমরা দেখব, নাকি এই ধ্বংসস্তূপের চেহারা বের করার পর সেটি সংস্কারের পথে এগিয়ে যাওয়াটা তাদের সাফল্য বিবেচিত হবে? দেখেন, আমি আগের কথা একটা বলে আপনার উত্তর দিচ্ছি। ধরেন এই যে 25টা ক্যাডার আন্দোলন না করতেছে, আমি আগেও বলেছি এবং আমি নোট করলাম, আমার কাছে আছে এখনো। 3 সেপ্টেম্বর 2024 সালে বণিক বার্তায় একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিল এবং সেখানে বলেছে প্রশাসন ক্যাডারের 95% হচ্ছে ফ্যাসিবাদের দোসর। এই সরকার প্রশাসন ক্যাডার থেকে সব ডিসি পলায়ন করেছে এবং ইতিমধ্যে আবার 50-60 জনকে উড্র করেছে, চাকরিও খাইছে অনেকের। তাহলে প্রশাসনটা কাজ করবে কিভাবে? পুলিশের লোক মারা গেছে নিউ মার্কেটে, লোক আছে বিদেশে, হ্যাঁ, দেখা যাচ্ছে তাকে ওই নিউ মার্কেটে হত্যা করেছে, তার বিরুদ্ধে কেস মামলা, খুনের মামলা। হ্যাঁ, সাকিব হাসানের বিরুদ্ধে কেস আছে না? আছে তো, সে তো বিদেশ ছিল, তার বিরুদ্ধে খুনের কেস। এই কেস তো টিকবেও না। তো যদি সেই আওয়ামী লীগের মতোই কেস হয়, আওয়ামী লীগের মতোই যদি প্রশাসন চলে এবং আওয়ামী লীগের লোক দেই, এবং ভেরি ইন্টারেস্টিং, আমি কিন্তু তখন এই পত্রিকাটা যাতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পৌঁছে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে একটা ব্যক্তির কাছে পৌঁছাইছি। তারা দেখছে কিনা আমি জানি না। আমার কথা হচ্ছে, জাস্ট উদাহরণ দিচ্ছি, শুরুটা কেমনে করবে সেটা বোঝে না। কারণ এখানে কিছু আছে প্রফেশনাল, হ্যাঁ, 2 জন ব্যুরোক্রেট আছে, একজন অর্থমন্ত্রী উপদেষ্টা আর একজন বাংলাদেশ ব্যাংকের, হ্যাঁ, পররাষ্ট্র। এরা মোটামুটি যা করতেছে, আর বাকিগুলো হলো ধরেন প্রফেশনাল আছে আর এনজিও কর্মী, এটা তো বোঝেই না কিছু। এই যে উপদেষ্টা আপনি যেটা প্রশ্ন করলেন, আমি বলতেছি যে 25টা ক্যাডার, যেখানে আপনি জানেন পুরা প্রশাসন ফেসিবাদের সাথে পক্ষে কাজ করছে। আপনি ডিসি ইলেকশনের সময় লাগবে, আপনি 25টা ক্যাডার থেকে আপনি নিতেন, প্রশাসনেরও নেন কিছু, নিয়ে 7 দিনের একটা ওরিয়েন্টেশন ট্রেনিং দিলে ডিসি কি রকেট সায়েন্স লাগে ডিসি হতে? বলেন আপনি 7 দিনের ট্রেনিং দিলে আপনার ইউ উইল বি এ গুড ডিসি। এমনকি ওনারা প্রশাসন ওই আগের মতো ক্যাডারের বাইরে বাড়াইতে পারে না। যত দেখেন কন্ট্রাক্ট সার্ভিস আছে সব আমলাদের। কিন্তু আপনার এই কথায় প্রশাসন ক্যাডারের লোকজন কিন্তু তীব্র প্রতিবাদ জানাবে। তাদের বক্তব্য, তারা যেভাবে করে ওরিয়েন্টেড হয় 2 বছরের যে ট্রেনিং কিংবা বুনিয়াদী প্রশিক্ষণ বিপিএটিসির, এগুলোর মাধ্যমে তারা যেভাবে গড়ে ওঠে, অন্য ক্যাডার নাকি সেই মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সেটা তাদের যুক্তি আছে, তাদের যুক্তি আছে। কিন্তু আবার এরাও বলে যে এই তর্কে যাব না। ধরুন 25টা ক্যাডারের লোক, প্রত্যেকটা লোক শিক্ষিত লোক, প্রত্যেকটা ক্যাডারে, কারণ তারা প্রফেশনাল গ্রুপ।
আর এই ক্যাডারে অ্যাডমিন ক্যাডারে ডিগ্রি পাস করলেই অ্যাপ্লাই করা যায়। 1 2 হলো ওনারা সব জানেন অ্যাডমিন ক্যাডারের 6 মাস 1 বছর এক এক মিনিস্ট্রিতে ঘোরেন, ওনারা সব জানেন। এবং অ্যাডমিন ক্যাডারে 26,000 লোক আছে কম বেশি। আপনার মিনিস্ট্রির অধীনে যত বিভাগ সব তারা চালায়, অন্য কোনো ক্যাডারের জায়গা নেই। এবার সংস্কার কমিশন যেটা করছে না, অত্যন্ত আমি মনে করি যে এই রিপোর্টও সঠিক হয়নি। তারা এখানেও 25% রেখেছে প্রশাসন ক্যাডারে 50% আর 25 ক্যাডারে 50%। কেন পার্সেন্টেজ রাখবে কেন? আপনি যখন একটা সুপিরিয়র সার্ভিস আছে একটা, ওখানে যাবে ইন্টারভিউ দিয়ে যে হয় হোক, তাহলে তো হলো। আমরা তো বলি সারা জীবন জেনে আনছি যে প্রশাসন ক্যাডারে যে ডিসি পর্যন্ত এটা তো বড় ধরনের কেরানি। তাহলে আমরা একটু আলোচনায় আবার ফিরে আসি, যে জায়গাটা হচ্ছে হ্যাঁ যেটা আপনি বলছিলেন সেটা হলো যে আপনি কোন আমি প্রশ্ন করছিলাম যে তিনি বলেছেন ধ্বংসস্তূপটা দেখানো একটা সাফল্য। হ্যাঁ, এখন অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা সরকার নিয়েছেন, এই আমিও দাওয়াতি ছিলাম, প্রেসিডেন্টের কাছে ওথ নিয়েছেন সংবিধান সমুন্নত রাখার জন্য, ওথ নিয়েছেন। এখন সব কিছু ওনারা পরিবর্তন করতে চায়। ছাত্ররা আন্দোলন করেছে কোঠার জন্য, পরে 9 দফা দিছে, পরে ফেসিবাদের বিলোপ চায় 1 দফা। কোথাও সংস্কার নাই। এই সংস্কার আবিষ্কার করছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা অবশ্যই প্রধান উপদেষ্টা আবিষ্কার করছে। এটার অর্থই এই জন্য মানুষ সন্দেহ। উনি বলছেন না সবাই তাদের সমর্থন করে, উনি বলছেন। বিবিসি আপনার ইন্টারভিউর কথা বলেছেন, এখানে কিন্তু একটা ডিনায়াল মুড ওনার দেখেছি, যেটা ওনার পক্ষে যায় না সেটা ডিনাই করা, আর যেটা পক্ষে যায় সেই কথা বলা। সমর্থন করছে, ওনার তো সমর্থন সব জরিপে আসছে, ওনাদের সমর্থন তো আস্তে আস্তে জিরোতে চলে যাচ্ছে। এখন প্রত্যেকটা লোক বলে দেশ চলছে না। ওনারা দেশটা এই সংস্কারের নামে ডিলে করার কোনো অর্থ নাই। ধরেন ওনারা মুখে বলছে, মেয়ে দিয়ে কথা বলে, ডিসেম্বরে নির্বাচন হইতে পারে। কোনোদিন কি বলছে ডিসেম্বরে নির্বাচন হবে? না হলে অমক সময় হবে, হইতে পারে সব সময় দেখবেন, কোনো সময় ডাইরেক্ট সেন্টেন্স, সব জায়গায় মেয়ে দিয়ে বলে। সমস্যা তৈরি হচ্ছে। যখন এই সরকার দায়িত্ব নিছে, সবাই মানুষ কিন্তু দেশের জনগণ মানসিকভাবে প্রস্তুত ছিল যে কমপক্ষে এই সরকার 2 বছর থাকা লাগবে। এটা কিন্তু মানসিকভাবে প্রস্তুত ছিল। এখন তো একদিনও থাকুক এই সরকার চায় না, কারণ সরকার তো দেশ চালাতে পারছে না। সুতরাং এখন এই সংস্কার নামে দেশটাকে আটকায় রেখে আগামী ধরেন ডিসেম্বর পর্যন্ত গেলে কয় মাস? 10 মাস না? 10 মাসে যদি দেশ ফেল স্টেটে ঢুকে যায়, আপনার দেশ তো কেউ তো উদ্ধার করছে। ফেইল্ড স্টেট হতে গেলে তো আপনার অর্থনৈতিক এক ধরনের আমাদের আরো অবনতি হতে হবে, সেই জায়গায় তো আমরা ভালো করছি। কোথায় ভালো করছে? এটা আপনার কোনো এক্সপোর্ট নাই, ইম্পোর্ট নাই, কিছু নাই, প্রবাসীরা টাকা দিচ্ছে, আপনার ওইটা ধরে বসে আছেন, সেটা টাকা তো রেকর্ড, ছাপাচ্ছেন, টাকা তো ইতিহাসে রেকর্ড টাকা আসলো না ফেব্রুয়ারি মাসে। সেটা তো প্রবাসী আয় আসছে। আমি বলছি প্রবাসীরা, কারণ হচ্ছে এই 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 আন্দোলনের সমর্থন প্রবাসীরা বাইরে যারা ছিল তাদেরও সমর্থন ছিল, সবার সমর্থন ছিল। প্রবাসীরা যখন দেখছে অন্তর্বর্তীকালীন সরকার এই দুরবস্থায় পড়ছে, তারা টাকা কিন্তু সব ফরমাল এটা কি দুরবস্থা নাকি দুর্নীতির সম্ভাবনা কমে আসার কারণে তারা বেশি পাঠাচ্ছে? না, দুর্নীতি কমার ব্যাপারও না, কারণ হচ্ছে যে যেগুলো পাচার করে ফেলছে, ধরেন যারা চলে গেছে বিদেশে চলে গেছে, তারা তো টাকা দিয়ে, আমি তো মনে করবো সৌভাগ্যবান, ওরা তো বেঁচে গেছে। কারণ ট্রাম্প আবার ঘোষণা করছে $50 লাখ দিলেই নাগরিকত্ব দিয়ে সে নাগরিকত্ব গোল্ড কার্ড দিবে। হ্যাঁ, তো এখন তো তাহলে এই যে আওয়ামী লীগের কাউকে তো ফেরত আনতে পারবেন না, কারণ আমি দেখছি যাকে ধরে তারই 1000 কোটি। হ্যাঁ, যাকে ধরে তার 1000 কোটির নিচে কোনো খবর শুনছেন তো ওরা $50 লাখ দিয়ে দিবে ডলার, সমস্যা কি? সব তাহলে কি আপনার মন্তব্য হচ্ছে যে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়াটাই এখন না, জনগণের এখন যেহেতু এই সরকার পারছে না দেশ চালাতে পারলে অবশ্যই সময় দেওয়া হতো। কারণ রাজনীতিবিদদের উপরে খুব জনগণ খুশি আছে তা না, কিন্তু দেশটা তো চলতে হবে, এই দেশটা তো চলছে না। সুতরাং এখন নির্বাচন দিয়ে, এখন যে 5 তারিখের যে পরিবর্তনটা ঘটছে, আমার মনে হয় না এত অপকর্ম রাজনীতিবিদরা আর করতে পারবে। কারণ আপনি দেখেন বিএনপি কমিটমেন্ট দিছে, তারা প্রত্যেকটা পার্টি, বিএনপি দিছে, জামাত দিছে, সব পার্টির সংস্কারের অঙ্গীকার করছে, তাদের প্রস্তাবনা দিছে না, সেটা নিয়ে আলোচনা করে না কেন? ওনারা খালি সংস্কার কমিশন করে দিচ্ছে,
না, সেটাও তো শুরু করেছে। তিনি কিন্তু বলেছেন যে এখন আমাদের সংস্কার নিয়ে এগিয়ে যাওয়ার কথা ছিল। আজিজ সাহেব, আপনার কাছে আমি আবার আসবো। মাহিন, আপনার কাছে একটু প্রশ্ন করতে চাই। যেমনটা অনেকেই বলেন যারা কিনা অভিজ্ঞ, দীর্ঘদিন রাজনীতি দেখেছেন এবং একই সাথে বাংলাদেশের বিগত সময়গুলোতেও যারা কথা বলেছেন, তাদের একটা বক্তব্য, রাজনৈতিক দলগুলোর বক্তব্য, দ্রুততম সময়ে নির্বাচন দিলে অবস্থায় একটা উত্তরণ ঘটার সম্ভাবনা আছে। আর পার্টি হিসেবে আপনার দল কিন্তু দ্রুততম সময়ে নির্বাচনের পক্ষে নাই, সংস্কার করে একটা তারপর নির্বাচন, এবং আপনাদের কথা হচ্ছে জনগণের যেই ম্যান্ডেট সেটি আসলে সংস্কারের পক্ষেই আছে। আপনারা কি এখনো সেই জায়গায় আছেন? দেখুন, ডক্টর এম এ আজিজ সাহেব উনি কিন্তু বলেছেন যে সংস্কার এই টার্মটা আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার এনেছেন এবং উনি কিন্তু দাবি করেছেন। বিষয়টা কিন্তু আসলে ওরকম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা দেখি যে দেওয়ালগুলো লেখা হয়, দেওয়াল লিখন হয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, 8 আগস্টের আগেই যখন আর কি শপথ নেয় এই সরকার, তার আগে কিন্তু সেখানে লেখা ছিল যে স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো। এটা কিন্তু একটা কমন স্লোগান বিভিন্ন দেওয়াল দেওয়াল 8ই আগস্টের মধ্যে এটা লেখা হয়ে এবং গেছে। 8 আগস্টের মধ্যে এটা লেখা হয়েছে। তার মানে কিন্তু এই টার্ম আসলে অন্তর্বর্তীকালীন সরকার এনেছে এটা বলার সুযোগ নেই। মানুষ আসলে মনে করে যে আমাদের প্রজন্ম আসলে মনে করে যে বাংলাদেশে সংস্কারের প্রয়োজন আছে। এখন কোথায় সংস্কারের প্রয়োজন আছে, কিভাবে সংস্কার, এইগুলো নিয়ে আসলে আজকের এই আলোচনা আমি মনে করি ব্যক্তিগতভাবে। কারণ 300 বছরের একটি কলোনিয়াল সিস্টেম, যেই সিস্টেমে আসলে যাদের দ্বারা আইন প্রয়োগ করা হবে এবং যারা আইনের রক্ষক বা রক্ষা কবচ যাদেরকে বলা হয়, সেই তারা কিন্তু আলটিমেটলি সেই ব্রিটিশ সিস্টেমেই আছে। সিস্টেমটা পুরোপুরি ব্রিটিশ কাঠামো। যাদের এই ব্রিটিশদের আসলে আলটিমেট টার্গেটটা ছিল জনগণের কাছ থেকে খাজনা আদায় করা এবং জনগণকে শোষণ করা, দমন করা। তো শুধু মাথা পরিবর্তন হয়েছে, পাকিস্তান আমলেও তাই মাথা পরিবর্তন হয়েছে। তো আর প্রশাসনের বিষয়টা হলো বা বিচার ব্যবস্থা এমন একটা জায়গায় ছিল যে ওইখানে মাথা পরিবর্তন হয়েছে, কিন্তু তারা পানির মতো যে পাত্রে রাখা হবে, মানে সরকার, যে সরকারই আসবে তার পারপাস সার্ভ করবে। আলটিমেটলি ফ্যাসিস্ট একটা কাঠামো থেকে গেছে। আমরা আসলে এই পুরো সিস্টেমটাকেই পাল্টাতে চাই। কতদিনে পাল্টাবে এটা আমরা হয়তো জানি না। সরকার সরকারের মতো চেষ্টা করবে। আমাদের রাজনৈতিক দল আসলে সেই স্বপ্ন নিয়েই গঠন হয়েছে এবং তাদের সর্বাত্মক চেষ্টাটুকু এই করে যাবে। সিস্টেম না পাল্টিয়ে কি নির্বাচন করা সম্ভব না? দেখুন, নির্বাচন তো অবশ্যই দিতে হবে এবং এটা ম্যান্ডেটরি। মানুষ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না, তাদের কিন্তু এই দুঃখ আছে। তো এটা কিন্তু অন্যতম এই সরকারের প্রতিশ্রুতি, আমরা মনে করি এই গণ-অভ্যুত্থানের অন্যতম প্রতিশ্রুতি যে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। আমরা একটু আগে আলোচনা করলাম বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা রয়েছে। এক্ষেত্রে হয়তো সরকারের গাফিলতি থাকলেও থাকতে পারে, কিন্তু তারা চেষ্টা করছেন। তো এই রকম ভঙ্গুর পুলিশ প্রশাসনের অবস্থা নিয়ে আপনি কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবেন? এটা করতে কতদিন লাগবে? এত পুলিশ নিয়োগ দিয়ে কি আপনি নির্বাচনী কাঠামোর জন্য আপনি এত মানুষ নিয়োগ দেওয়া সম্ভব এত অল্প সময়ে? ধরেন 2 বছর সময় পেলেও কি সম্ভব প্রশিক্ষিত করে তাদেরকে সুষ্ঠু একটা জায়গায় নিয়ে আসা? সুষ্ঠু একটা জায়গায় নিয়ে আসার জন্য একটা মিনিমাম সময়টুকু প্রয়োজন। ডক্টর এম এ আজিজ উনি শুরুতেই বলেছেন যে এই সরকার অন্তত 2 বছর থাকবে, এটি আমাদের প্রত্যাশা ছিল। এটি আমাদেরও প্রত্যাশা ছিল এরকমই যে অন্তত 2 বছর থাকবে বা তারও বেশি থেকে সংস্কার আনবে। আলটিমেটলি মানুষের যে আক্ষেপের জায়গা আসলে 2 জায়গায় থাকে বলে আমি মনে করি ক্ষুদ্র মস্তিষ্কে। সে বাজারে যাবে, দ্রব্যমূল্য সুলভ মূল্যে পাবে এবং সে যে দ্রব্যটি কিনে বাসায় ফেরত আসবে, নিরাপদে আসবে। এতটুকু বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা। তো সেই জায়গাটাতে কিছু তারতম্য রয়েছে, কিছু হয়তো সরকারের ব্যর্থতাও আছে, অনেক জায়গায় সফলতাও আছে। তো সেই জায়গা থেকে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের যদি পজিটিভ দিক বলা যায় যে বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, মব জাস্টিস হয়েছে। কারণ এখন বিভিন্ন রাজনৈতিক পক্ষ বিপক্ষ প্রত্যেকে মনে করছে যে তারা বাধাহীনভাবে স্বাধীন। তারা দেখতে পাচ্ছে পুলিশ প্রশাসন তুলনামূলক আগের চাইতে অনেক বেশি নিষ্ক্রিয়। এই কারণে তারা এই ব্যাপারগুলো করতে পারছে। কিন্তু পুলিশ প্রশাসনের দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কতগুলো হয়েছে? অবশ্যই সেই জায়গায়
আমরা দেখতে পাবো যে একটা উন্নতি হয়েছে। আবার দুর্নীতি অবশ্যই আমরা মনে করি আগের চাইতে কমেছে, এবং জনগণ সেখানে প্রত্যক্ষ তত্ত্বাবধান করছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি ছাত্ররা, সাধারণ জনতা বিভিন্ন জায়গায় দুর্নীতির খবর পেলে তারা নিজেরাই সাংবাদিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তো মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস কাজ করছে। আমরা মনে করি যে সামগ্রিকভাবে সরকার তার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, কিন্তু সরকারের হিসাব সরকারই ভালো বলতে পারবে। এবং সরকারে, আমিও ওনার সাথে একমত, সরকারে আসলে কংক্রিটভাবে বলা উচিত যে কবে নাগাদ তারা নির্বাচনটি দিতে পারবে, এবং সেই জায়গা থেকে বিএনপি সহ বা জামাত সহ ওইখানকার বড় বড় যারা নেতা বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু বিভিন্ন সময় বলেছেন এই সরকার আমাদেরই সরকারিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে দেখছি আসলে তাদের পক্ষ থেকে খুব বেশি সরকারকে সহায়তার মনোভাব কিন্তু আমরা পাচ্ছি না। আপনি বিএনপির কথা যেহেতু বললেন, প্রাসঙ্গিকভাবে এনসিপি নিয়ে বিএনপি নেতা মির্জা আব্বাসের একটি বক্তব্য আপনাকে একটু স্মরণ করে দিতে চাই। তিনি বলেছেন যে এই সংস্কারের কথা বলা হচ্ছে এটি করতে 3-4 মাসের বেশি লাগার কথা না, এবং আপনারা যে সেকেন্ড রিপাবলিকের কথা বলেন সেটি তিনি বুঝতে ব্যর্থ হয়েছেন। তিনি বলছেন সরকার আসলে কিসের জন্য সময় নিচ্ছে, যদি নতুন কাউকে তৈরি করার জন্য সময় নিতে চায় সেটা ভিন্ন কথা। ইঙ্গিতটা কি আপনাদের দিকে কিনা? না, তিনি বলতে পারেন, তারা আমাদের কিন্তু অনেক সিনিয়র এবং তাদের রাজনৈতিক ক্যারিয়ার অনেক বড়, তারা বলতেই পারেন আমাদের অভিভাবকত্বের জায়গা থেকেও, কারণ তারা আমাদের অভিভাবকের মতো, তো তারা বলতেই পারেন। কিন্তু আমাদের যে স্বপ্ন এবং এই যে কোটা সংস্কার আন্দোলন থেকে গণ অভ্যুত্থানের দিকে মোড় নেওয়া কিভাবে হলো, এটার দিকে যদি আমরা একটি আলোকপাত করি আমরা কিন্তু বুঝতে পারবো। ফ্যাসিস্ট হাসিনা 14 জুলাই তারিখে যখন বলল যে কোটা মুক্তিযোদ্ধার নাতিপুতি পাবে না তো রাজাকারের নাতিপুতি পাবে, এই প্রশ্ন করার পর কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নিয়েছে। সে যে এই প্রশ্নটি করতে পেরেছে এর মূলটা নিহিত কোথায় ছিল? অবশ্যই সংবিধানের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করা হয়েছে, সেখানে সমস্যা অবশ্যই ছিল। শুধু এই মূলনীতি না, আরও বাকি 3টি মূলনীতি আছে, প্রত্যেকটি আপনি ব্যাখ্যা করেন, পুরো সংবিধানটি আপনি সামনে আনেন, এটা কি জনগণের কাছে সুবোধ্য না দুর্বোধ্য? বিএনপি প্রায় 60টিরও বেশি জায়গায় পাল্টানোর সুপারিশ করেছে। তার মানে এই সংবিধানটি আসলে মানুষের কাছে বোধগম্য নয়। তো যেখানে পলিসির মূল সূত্রগুলো লেখা আছে সেইখানে যদি সমস্যা থাকে আমরা কি বলবো না সেটি পাল্টাতে? সামগ্রিক যে সিস্টেম আমি বললাম, কলোনিয়াল সিস্টেম আমাদেরকে শোষণ করে যাচ্ছে, এটি কি আমরা বলবো না যে আমরা পাল্টাতে? যে এই প্রশ্নটি আমি মাজিদ সাহেব আপনার কাছে করতে চাই। আমরা জানি যে আমরা গত সরকারের সময় একটা জায়গা নিয়ে খুব অরিড ছিলাম, ভীত ছিলাম, সেটা হচ্ছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্ট 1824 না 26 সালে সেই অ্যাক্ট ব্যবহার করে সাংবাদিকদের দমন পীড়ন করা হতো, এবং বেশ কয়েকজন সাংবাদিককে জেলেও নেওয়া হয়েছে সেই আইনের ক্ষমতা বলে। এবং মাহিন সরকার যেটি বলার চেষ্টা করছেন, আমাদের যে ফৌজদারি দণ্ডবিধি কিংবা যেই আইনগুলো আছে সেগুলো একটা বড় অংশই কলোনিয়াল পিরিয়ডে করা হয়েছে, সংবিধানেরও বিভিন্ন সমস্যা তিনি দেখাচ্ছেন এবং সংশোধনের প্রস্তাবও রাজনৈতিক দলগুলো দিচ্ছে। তাহলে একজন জ্যেষ্ঠ নাগরিক হিসেবে আপনার কাছে কি মনে হয় যে আমাদের পুরো আইনি কাঠামোটা কি ঢেলে সাজানো দরকার, নতুন করে লেখা দরকার? না, দেখেন, আমরা এখনো ব্রিটিশ কলোনিয়াল যত আইন আছে সেটা নিয়ে কিন্তু কোর্ট চলে এখনো, খেয়াল করে দেখেন। সুতরাং এগুলো তো সংস্কার হবে। হ্যাঁ, ধরেন যেগুলো কালো আইন আছে সেগুলো তো আলাদা। 1974 সালের আইন কিন্তু এখনো বলবৎ, অর্থাৎ বিনা দোষে আপনাকে আটক রাখতে পারে। এই আইনটি কিন্তু কেউ এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আইন সেটিও তো বদলায় নেই, নারী পুরুষ একসাথে কথা বলতে পারবেন অনুমতি ছাড়া, বাতিল করে নাই। তো সুতরাং এই যে কালো আইনগুলি সেগুলো তো ওয়ান স্ট্রোকে বাতিল করতে পারে, এত কিছু পারে, এটা পারে না কে? এটা তো খালি একটা গেজেট দিয়ে দিলেই তো হয়। যেগুলো নিবর্তন আইন, যেগুলো কালো আইন বলি আমরা যাকে বলি, সেই আইনগুলো, আর কিছু আইন আছে ধরেন ফৌজদারি আইন, আপনি বাতিল করতে পারবেন না, তো এটাকে আপনাকে সংস্কার করতে হবে, আপনার যুগোপযোগী করতে হবে, সেটা করবেন। এটা তো চলমান ব্যাপার। ধরেন আমি যেটা আগে আনঅফিসিয়ালি বলছিলাম যে আজকে 54 বছর দেশ স্বাধীন হয়েছে, 53 বছর পর 54 বছর, 54 বছরে মানুষের যে মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, এই মনোজগৎ যতদিন ঠিক না হবে
ততদিন পর্যন্ত একটা মানবিক বাংলাদেশ করা যাবে না। এটা করার জন্য কি করতে হবে? দীর্ঘস্থায়ীভাবে অন্তত পক্ষে 3-4 বার একটা সরকার আসতে হবে, যেটা মানবিক সরকার, যেটা দুর্নীতি কলুষমুক্ত সরকার, যেটা একদম খাস দেশপ্রেমিক, দেশের জনগণ, দেশ এবং জাতির পক্ষে কাজ করবে, আইনের শাসন, সুশাসন, বৈষম্যহীন সমাজ, যেটা বলা হচ্ছে গণতন্ত্র, এগুলো থাকবে, মানবাধিকার থাকবে, এরকম যারা একদম নিকৃষ্ট। কিন্তু সবাই দেখি এখন, ধরেন এই যে টিআইবির ইফতেখারুজ্জামান, তিনি এই গত 3-4 দিন আগে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বিশিষ্ট গুণীজনের একটা সমাবেশ হয়েছে টিআইবির আয়োজনেই, সেখানে তো তিনি ডাইরেক্ট বলে দিছে যে ছাত্ররা এখন দখলবাজি, চাঁদাবাজি, এমন টিআইবির আয়োজন না, অন্য কারো আয়োজন হয়তো তিনি কথা বলেছেন। টিআইবির আয়োজন আমার কাছে ধরা না, আছে। তাহলে ওটা সাংবাদিকও ভুল করেছে, কারণ টিআইবির এরকম কোনো আয়োজন আমাদের জানা নেই আর কি। ব্রাক ইনে মিটিংটা হয়েছে, সেখানে রহমান চৌহান বলছে, রহমান তার চৌহান বোধহয় এসডিজি প্ল্যাটফর্ম থেকে সেটা করেছেন। তিনি বলেছেন যে এখন 7 মাস হতে 6 মাস পূর্ণ হয়েছে, সংস্কারগুলো নিয়ে এখন প্রশ্ন করা যায়। অর্থাৎ তিনিও বলতে চাইছেন 6 মাসের অধিক আর সংস্কার দরকার নেই। ধরেন মাহিন সরকার বলছে বিএনপি, জামাত থেকে শুরু করে সবাই কিন্তু সংস্কার প্রস্তাব জমা দিছে। আপনি ওই আমেরিকান নাগরিক, ব্রিটিশ নাগরিক নিয়ে আপনি সংস্কার কমিশন না করিয়া আপনি এই সংস্কার কমিশন নিয়ে প্রস্তাবগুলো, এরা যে প্রস্তাব দিয়েছে, ধরেন বিএনপি তো সেই বেগম জিয়া 2000 কত মানে 13 না কত 17 সালে সংস্কার প্রস্তাব উত্থাপন করছে। এই ধরেন লোয়ার হাউস, আপার হাউস, এই প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, আপনার ভারসাম্য আনা আইনে, এরকম অনেক 70 অনুচ্ছেদ, নানান সংস্কার আনছে। আপনি সেখানে বসতেন, বসে সেখান থেকে শুরু করতেন, এতদিন সংস্কার হয়ে যেত। আপনার তো টাইম কিল করার জন্য নানান অজুহাত খুঁজতেছেন। আপনি দেখেন আপনার সংস্কার কমিশন 6টা রিপোর্ট জমা দিছে, দেওয়ার পরে প্রধান উপদেষ্টা পরিষদের সাথে বৈঠক হয়েছে না রাজনৈতিক দলের, কতদিন গেছে? ঐক্যমত্য কমিশনও আছে একটা, সেই ঐক্যমত্য কমিশনও সম্ভবত 2টির বেশি বৈঠক এখনো করতে পারেনি, বৈঠক করে নাই। তো তার মানে জিনিসটা আগায় নেওয়ার আগ্রহ কম। সবসময় রাজনৈতিক দল, রাজনীতিবিদদের অ্যাভয়েড করার চেষ্টা করতেছে। আপনি সংস্কার করেন, সংস্কার তো এদেশে আপনিও চান, আমিও চাই, করেন, কিন্তু আপনি দেশকে জিম্মি করে তো করতে পারেন না। জি, জনাব মেয়াজি, আপনার কাছে আমরা আবার আসবো, সময় একদমই কম। মাহিন সরকার, আপনি একটু বলবেন যে যে সংস্কারের কথা বলা হচ্ছে, আপনারা এখন একটি রাজনৈতিক দল, আন্দোলনের মাধ্যমে যেই শক্তি হিসেবে আপনারা চলছিলেন এতদিন, সেই জায়গা থেকে আপনাদের চরিত্র কিন্তু বদল হয়ে রাজনৈতিক দলে আপনারা পরিণত হয়েছেন। তাহলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো যেভাবে করে কথা বলে কিংবা যে সমস্ত বিষয়গুলো রাজনৈতিকভাবে যেগুলো ডিল করে, সেগুলো আপনাদেরকেও মোকাবেলা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে যে সংস্কার কমিশন, যে 6টি সংস্কার কমিশন করা হয়েছিল, তারা কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে ওপেন ফোরামে বসেন নাই। সংস্কার কমিশনের প্রস্তাব জমা দেওয়ার সময় তারা চিঠিতে সংস্কার প্রস্তাব চেয়েছেন, সেগুলো তারা একসাথে করেছেন। ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে বসার কথা ছিল। সংস্কার কমিশন কিংবা সরকারি পক্ষ থেকে এখনো কি আপনারা কোনো উদ্যোগ দেখেছেন যে এই সংস্কারটা যত দ্রুততম সময় করা সম্ভব সেরকম কোনো? দেখুন, 6টি সংস্কার কমিশন রয়েছে, তারা আমি যদি খুব না ভুল করি যে অধিকাংশই তাদের রিপোর্টও জমা দিয়ে দিয়েছেন। এক্ষেত্রে এবং তারা 3টি ধাপে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী বিভিন্ন কর্মপরিকল্পনাও দিয়েছেন তাদের রিপোর্টে। জি, তারা মানে যে রাজনৈতিক দলগুলো আছে তাদের ওপেন ফোরামে তাদের সাথে বসেননি ঠিকই, কিন্তু তাদের লিখিত প্রস্তাবনা তারা সেগুলো দেখেছেন। হয়তো কমিশনের নীতি অনুযায়ী তারা বসেননি, হতে পারে, আই ডোন্ট নো। তো কিন্তু তাদের বিষয়গুলো অবশ্যই বিবেচনা করেছেন, এবং এটি আমি বিশ্বাস করি যে হয়তো তারা বিবেচনা করেছেন। এখন রাজনৈতিক দলগুলোরও এগিয়ে আসতে হবে সরকারের জন্য। রাজনৈতিক দলগুলো হয়তো বলছেন যে আমরা আছি এই সরকারকে সহায়তা করতে, কিন্তু ফিল্ড লেভেলে একেবারেই দেখতে পাচ্ছি না। এমনকি কিছুদিন আগে সেনা প্রধান একটি বক্তব্য দিলেন, সেখানেও আমরা তিনি আকারে ইঙ্গিতে বুঝালেন এই সরকারের আসলে খুব বেশি দিন থাকার সম্ভাবনা নেই। এটাই আসলে প্রতীয়মান হয়। বিভিন্ন ইস্যুতে তিনি থ্রেট দিয়ে কথা বলেছেন, এবং দেখা গেল বিডিআর ইস্যুতে উনি ফুল স্টপ দিতে চেয়েছেন। তো এগুলোও সংস্কারের অংশ, সার্বভৌমত্বের অংশ। তো সেই জায়গায় থেকে সব কিছু মিলে যদি এই সরকারকে চেপে ধরা হয়,
তাহলে সরকারের পক্ষে কঠিন। কিন্তু সরকারের জায়গা থেকে যতবারই রাজনৈতিক দলের সাথে তাদের যোগাযোগ সম্পর্ক কেমন, সরকার কিন্তু বলছে বাইরে যাই চলুক না কেন ভেতরে আমাদের যোগাযোগ ভালো। হ্যাঁ, প্রধান উপদেষ্টাই কিন্তু বলেছেন এই কথা। সরকারের তরফ থেকে বলা হচ্ছে, আমরা সেটা বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলোর সাথে সার্বক্ষণিক তাদের ভালো যোগাযোগ হচ্ছে এবং এখানে সুসম্পর্কই আছে আমার বিশ্বাস। কারণ যদি এই জুলাই অভ্যুত্থান এটি যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে যাবে বহু বছরের জন্য। তো এটি আমার মনে হয় যে যে রাজনৈতিক দলগুলো আছে তারা অবশ্যই ভাবে বাংলাদেশের স্বার্থ। সেই জায়গা থেকে হলেও সরকারকে সহায়তা করা দরকার। এবং সরকারের বাইরে বাংলাদেশে আমি বললাম সেনাবাহিনী সহ আরো বিভিন্ন রাষ্ট্রের ভেতরেই যে প্রতিষ্ঠানগুলো আছে স্বতন্ত্রভাবে অনেকখানি চলে। জনাব ধন্যবাদ মাহিন সরকার আপনাকে। তাদেরও জনাব এম এ আজিজ, আপনার কাছ থেকে আমরা পাশে 30 থাকা সেকেন্ডে শুনতে চাই যে অস্থিতিশীলতা বন্ধে আসলে সর্বশেষ পন্থা কি হতে পারে? সর্বশেষ পন্থা একটাই, এই সরকার 21 দিনের সরকার, আর কেউ তার সাথে এখন আর কোঅপারেট করছে না, মুখে যাই বলুক। তারা সবাই নির্বাচন প্রত্যাশা করে। একদম নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলি আছে, আর যদি বৈঠক করে আউটলাইন বাকিগুলোর তৈরি করতে পারে, করে নির্বাচন দিক, জি। দেশটাকে দুর্যোগ থেকে বাঁচানো। ধন্যবাদ আপনাকে জনাব এম এ আজিজ, জনাব মাহিন সরকার। আপনাদের মাধ্যমে আমরা যে বিষয়টি পরিষ্কার হলো যে সরকারকে আসলে উদ্যোগ নিতে হবে এই অস্থিতিশীলতা দূর করাতে এবং রাজনৈতিক দলগুলোকেও যথাযথ সহযোগিতা করা ছাড়া সরকারের একার পক্ষে এই কাজটি করা সম্ভব না। এই প্রত্যাশা নিয়েই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।